ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা আপনারা যারা বোটানি অনার্সে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন আপনাদের চ্যাপ্টারগুলি গল্পের আকারে বিষয়বস্তুগুলি বুঝে নেব। তার পাশাপাশি আপনাদের সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে সেটি জেনে নেব। আপনাদের এই সাবজেক্টের 50 মার্কস হচ্ছে ফাইনাল পরীক্ষা, 20 মার্কস হচ্ছে ইন্টারনাল পরীক্ষা পার পেপার। 70 পেপারের মধ্যে 20 মার্কস হচ্ছে ইন্টারনাল, 50 মার্কস ফাইনাল পরীক্ষা। এই যে 50 মার্কস ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন মূলত 10 নম্বরে 4টে কোশ্চেন দেওয়া থাকে, 2টো করতে হয়। 6 নম্বরে 6টা কোশ্চেন দেওয়া থাকে, 3টে করতে হয়। আর 3 নম্বরে 8টে কোশ্চেন দেওয়া থাকে, 4টে করতে হয়। এই হচ্ছে আপনাদের কোশ্চেন প্যাটার্ন। আজকে আমরা ক্লাসের মাধ্যমে আপনাদের যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারগুলি সহজ ভাষায় বুঝে নেব, যাতে করে পরীক্ষার হলে আপনি পরীক্ষাটি ভালোভাবে অ্যাটেন্ড করতে পারেন। এই সাবজেক্ট স্পেশালিস্ট স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসটি কন্টিনিউ করার জন্য। এবং আপনারা যদি অবশ্যই বোটানি অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্যার আপনি ক্লাসটি কন্টিনিউ করুন। নমস্কার স্টুডেন্টস, আজকে আমি যেটা তোমাদেরকে শুরু করাবো সেটা হলো বোটানি বা উদ্ভিদবিদ্যার একটি টপিক। তোমাদের যেটা ফার্স্ট সেমিস্টারে যে দুটি মেন চ্যাপ্টার আছে, একটা ফাইকোলজি বা অ্যালগি আর একটা আছে তোমাদের মাইক্রোবায়োলজি। তো আজকে তোমাদের যেটা শুরু হবে সেটা হলো ফাইকোলজি বা অ্যালগি। দেখো, অ্যালগি বা ফাইকোলজি দুটো একই জিনিস। স্টাডি অফ অ্যালগিটাকে বলা হয় ফাইকোলজি। দেখো, অ্যালগি যদি আমরা প্রথম যদি বলি যে সংজ্ঞা কি বা ডেফিনিশন অফ অ্যালগি, সেটা কি না, এগুলো হলো একটা ইউক্যারিওটিক অর্গানিজমস যেগুলো মেনলি সায়ানোব্যাকটেরিয়া হয় এবং অন্যান্য আরো ক্লাসের আছে। অ্যালগি আমরা যেটা বলি যে অ্যালগি অল আর ইউক্যারিওটিক অর্গানিজমস এবং সামস আর প্রোক্যারিওটিক অর সায়ানোব্যাকটেরিয়া, অর্থাৎ তারা প্রিমিটিভ, তাদের সমস্ত সেলুলার ফাংশন সবকিছু প্রিমিটিভ, ডেভেলপ নয়। বেশিরভাগ অ্যালগি হলো ফটো অটোট্রফিক এবং তারা কি করে, অর্থাৎ তাদের মধ্যে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, তারা সানলাইটটাকে ক্যাপচার করে ক্লোরোফিলের সাহায্যে এবং সেখান থেকে তারা নিজেদের প্রয়োজনীয় খাবার বা এনার্জির সোর্স সেটাকে নিজেদের মধ্যে তৈরি করতে পারে। একমাত্র একটা সময় অ্যালগি প্ল্যান্টের শ্রেণীতে ধরা হতো, কিন্তু যেহেতু তাদের দেহটা থ্যালয়েড, অর্থাৎ তাদের দেহটা রুট, স্টেম, লিভস ইত্যাদি কিছু থাকে না, তাই সেক্ষেত্রে তাদেরকে প্ল্যান্টের ইয়ে থেকে বাদ দেওয়া হয়েছে। তাদেরকে থ্যালোফাইটার হিসাবে ধরা হয়, অর্থাৎ বাংলায় বললে বলা হবে সমাঙ্গদেহী। এরপরে যেটা আছে তাদের ক্যারেক্টার, আমরা কিভাবে তাদেরকে চিনতে পারবো। বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখি, স্যাঁতস্যাঁতে জায়গায় বা ভিজে জায়গায় বা কোনো গাছের গায়ে ময়েশ্চার যেখানে বেশি থাকে সেই সব জায়গায় বিভিন্ন রঙের হালকা স্তরের মতো আস্তরণ করে থাকে, বা পুকুরে আমরা দেখতে পাই বিভিন্ন রং বেরঙের একটা আস্তরণ পড়ে থাকে, লাল, সবুজ, হালকা সবুজ ইত্যাদি। সেইগুলোকে আমরা বলা হয় অ্যালগি, বা বাংলায় যেটাকে আমরা চলতি ভাষায় বলি শ্যাওলা। এবার এদের রেঞ্জ যেটা ক্যারেক্টারিস্টিক্স বলতে তাদের মধ্যে বিভিন্ন রকম তাদের সাইজ, তারা কিভাবে তাদেরকে বুঝতে পারবো সেই সমস্ত নিয়ে একটু জানা। রেঞ্জটা বলা হয় তারা একদম মাইক্রোস্কোপিক, কারণ তাদেরকে মাইক্রোস্কোপ ছাড়া তাদের সেলুলার স্ট্রাকচার আইডেন্টিফাই করতে আমরা পারি না, এবং তারা সবগুলোই যে মাল্টি সেলুলার আছে সেরকম না, কিছু কিছু ইউনিসেলুলারও আছে। এবার তার মধ্যে বেশিরভাগই হলো ফ্রি লিভিং এবং ফ্রেশ ওয়াটার। তাদেরকে আমরা বলি প্লাঙ্কটন বা অ্যালগি বা প্লাঙ্কটন যাই বলবে ইংরেজিতে। এবং তাদের মধ্যে বেশিরভাগ কিছু কিছু ফ্লাজেলা আছে, কারো কারো ফ্লাজেলা নেই। অ্যালগিদের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে সেটাতে ক্লোরোফিল আছে এবং অন্যান্য পিগমেন্টও আছে, পিগমেন্ট বা রঞ্জক পদার্থ। সেগুলো আবার কিছু কিছু অ্যালগির মধ্যে পাইরিনয়েড দেখা যায়, যেগুলো তাদের মধ্যে যে স্টার্চ তাদের খাদ্য সঞ্চয় করে রাখার জন্য সাহায্য করে। এবার আমরা আসবো যেটা তোমাদের রিপ্রোডাকশন অফ অ্যালগি। অ্যালগি রিপ্রোডাকশনটা কিভাবে হয়। দেখো, সমস্ত প্রাণী পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য
তাদের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা জনন কার্য বা রিপ্রোডাকশন সম্পন্ন করে থাকে। যেহেতু এরা একটা লিভিং অর্গানিজম, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই এরাও চায় নিজেদের অস্তিত্ব নিজেদের টিকে রাখার জন্য। তাই এরা তিন ধরনের রিপ্রোডাকশন আমরা অ্যালগিতে দেখতে পাই। একটা হলো ভেজিটেটিভ রিপ্রোডাকশন, একটা অ্যাসেক্সুয়াল মেথডে, আর একটা সেক্সুয়াল মেথডে। ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা মেনলি 6 ধরনের হয়ে থাকে। কি কি? হ্যাঁ, একটা পাবো যেটা ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন, মানে একটা অ্যালগি থেকে ভেঙে সেটা থেকে দুটো অ্যালগি তৈরি হয়ে যায়। 2 নম্বর আছে ফিশন, এটাও ওই একই ধরনের, একটু দেহ থেকে আলাদা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে একটি বিভাজন তৈরি হয়, সেই বিভাজন থেকে আলাদা হয়ে সেটা ফিশনের মাধ্যমে দেখা যায়। এটা সম্ভবত দেখা যায় ডায়াটম জাতীয় যে অ্যালগি আছে, বা পরে আমরা ক্লাসিফিকেশনে ডায়াটম করব, তাহলে ফিশনটা দেখতে পাই আমরা ডায়াটমের মাধ্যমে। 3 নম্বরে আমরা যেটা পাই অ্যাকাইনেট। অ্যাকাইনেটটা কি না, একটা অ্যালগি তার দেহ থেকে একটা বার্ডের মাধ্যমে বা একটা শক্ত স্পোর আকারের যে স্ট্রাকচার তৈরি হবে, সেটা থেকে আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেয়ে মেন যে বডি, সেই বডি থেকে আলাদা হয়ে সেটা বেরিয়ে যাবে এবং সেখান থেকে একটা নতুন অ্যালগির জন্ম হবে। এটা আমরা দেখতে পাই উডোগোনিয়াম, ফাইটোপথরা ইত্যাদি কিছু অ্যালগিতে। 4 নম্বর আছে টিউবার্স। টিউবার্স দেখতে পাই আমরা কারাতে। হর্মোগোনিয়া মেনলি আমরা দেখতে পাই মিক্সোফাইসি ক্লাসের যেগুলো অ্যালগি আছে সেইগুলো। আর কিছু কিছু আছে অ্যাডভেন্টিসিয়াস থ্যালি, যেমন ফাইকাসে ফিউকাসে দেখতে পাওয়া যায় অ্যাডভেন্টিসিয়াস থ্যালি। 2 নম্বর আমরা চলে আসি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেনলি এটাও মোটামুটি 6 ধরনের দেখা যায়। বেশিরভাগ যেগুলো দেখা যায় সেগুলো হলো একটা জুস্পোর, যেমন সেগুলো আমরা দেখতে পাই ক্লামাইডোমোনাস, ক্লাডোফোরা ইত্যাদিতে। 2 নম্বর সিনজুস্পোর, এটা দেখতে পাই আমরা ভাউকেরিয়াতে। এবং 3 নম্বর আছে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোরটা আমরা ভাউকেরিয়া, ক্লামাইডোমোনাস দুটোতেই দেখতে পাই। আর 4 নম্বর যেটা আছে হিপনোস্পোর, এটা শুধুমাত্র ভাউকেরিয়া, আরো কিছু কিছু আছে। আর 5 নম্বর অটোস্পোর, যেটা দেখতে পাই আমরা ক্লোরেল্লাতে। আর 6 নম্বর হলো টেট্রাস্পোর, যেটা আমরা দেখতে পাই রোডোফাইসি এবং কিছু ফিওফাইসিতে। আর সেক্সুয়াল মেথড যদি বলা হয়, সেক্সুয়াল মেথড আমরা 3 ধরনের দেখতে পাই, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। আইসোগ্যামি দেখতে পাই আমরা স্পাইরোগাইরা, জিগনেমাতে। অ্যানাইসোগ্যামি দেখতে পাই ব্রাউনিতে, এবং উগ্যামিতে দেখতে পাই আমরা ভলভক্স এবং ফিউকাসে। এবার আমরা যেটা আসবো সেটা অ্যালগির। এখানে একটা চার্টে দেখানো যাচ্ছে যে অ্যালগির যেভাবে রিপ্রোডাকশনটা কিভাবে হয়। Reproduction in algae is by vegetative, asexual and sexual methods. Vegetative reproduction takes place by fragmentation. Each fragment develops into thallus. প্রথমটা যেটা বলা হয় যে reproduction in algae is by vegetative, asexual and sexual. আগে যেটা বললাম চার্টে যে 3 ধরনের হয়ে থাকে যাদের রিপ্রোডাকশন, ভেজিটেটিভ ভাবে, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল মেথডে। এবার যেটা কি আছে না, ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয় এবং সেই ফ্র্যাগমেন্ট থেকে আবার একটা নতুন থ্যালি বা নতুন বডি অফ অ্যালগি তৈরি হয়। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি না, সেটা বিভিন্ন পদ্ধতিতে হয়, যেমন স্পোর্স, দ্য মোস্ট কমন বিং অফ দ্য জুস্পোর। স্পোরের মাধ্যমে, যেগুলো বেশিরভাগ হয় জুস্পোর থেকে, এবং জুস্পোর গুলো মেনলি হয় মোটাইল, বা এখানে মোটাইল মানে হলো যেগুলো নিজেদের সাহায্য নিয়ে চলাফেরা করতে পারে। যেগুলো নন মোটাইল অ্যালগি, মানে যেগুলোর কোনো ফ্ল্যাজেলা বা কিছু নেই, সেগুলো কিসের মাধ্যমে চলাফেরা করে, সেগুলো কারেন্ট, ওয়াটার কারেন্ট বা নিজেদের মধ্যে টার্গার প্রেসারের আপ ডাউন ঘটিয়ে তারা জলের উপরিভাগে উঠে এসে সূর্যের আলো নিতে পারে, এবং যখন সূর্যের আলোর প্রয়োজন তাদের মিটে যায় তখন তারা আবার নিচে চলে যায়। আর যেগুলো মোটাইল আছে তাদের মধ্যে একটি করে ফ্ল্যাজেলা আছে। ফ্ল্যাজেলা শুধুমাত্র যে সব অ্যালগিতে একটি করে থাকে সেটা নয়, বিভিন্ন অ্যালগিতে বিভিন্ন রকম থাকে। ফ্ল্যাজেলার আলাদা ক্লাসিফিকেশন আছে, সেটা পরে পড়ব। তাহলে এগুলো জুস্পোর গুলো মেনলি 2 ভাগে হয়। এবার আমরা যেটা আসবো সেটা হলো অ্যালগির স্ট্রাকচার। স্ট্রাকচার মেনলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে কয়েকটা বলা হয়েছে যে মেজরিটি অফ স্ট্রাকচারের ভিত্তিতে তাদেরকে মেনলি 4টি ভাগে ভাগ করা যায়। একটা হলো ইউনিসেলুলার, একটা হলো কলোনিয়াল,
একটা ফিলামেন্টাস, আর 4 নাম্বার হলো মাল্টিসেলুলার। ক্লামাইডোমোনাসটা হলো মেনলি ইউনিসেলুলার অ্যালগি, মানে ওদের দেহটা একটাই সেল থাকে, পুরো একটা সেলের উপর ভিত্তি করে তাদের বডিটা পুরো গঠিত। আর ভলভক্স গুলো কি থাকে, অনেকগুলো ভলভক্সের ছোট ছোট পার্ট মিলে একটা বড় সারাউন্ডিং জেলি লাইক স্ট্রাকচার তৈরি করে, সেখানে তারা একটা কলোনি তৈরি করে, সেই কলোনির মধ্যে তারা হিসেবে থাকে তারা ভলভক্স। আর ফিলামেন্টাস অ্যালগি এরা লম্বা ফিলামেন্ট বা সুতোর মতো আকৃতি হিসেবে থাকে, এগুলো হলো স্পাইরোগাইরা, জিগনেমা ইত্যাদি আরো আছে। আর মাল্টিসেলুলার হলো আলভা। দেখো এখানে দুই ধরনের, যেটা আগে বলেছিলাম যে সব অ্যালগি ইউনিসেলুলার নাও হতে পারে, কিছু মাল্টিসেলুলার হতে পারে। তাহলে ইউনিসেলুলার বলতে গেলে আমরা যেমন ক্লামাইডোমোনাস বলছি, মাল্টিসেলুলার এখানে আলভাকে ধরবো। আরো অন্যান্য অনেক অ্যালগি আছে, এখানে একটা করে এক্সাম্পল দেওয়া আছে। অ্যালগি কোথায় আমরা পাই? অ্যালগি প্রথমে যেটা বলা হয়েছিল যে যে কোনো ময়েস্ট বা জলা জায়গায়, যেখানে পরিবেশ সুস্থ পরিবেশ বা স্বাভাবিক পরিবেশ পাওয়া যায়, যেখানে খাবার পাওয়া যায়, কারণ যেহেতু এরা মেনলি ওয়াটার এবং সানলাইটের উপর নির্ভর করে বেড়ে ওঠে বা এদের লাইফ সার্ভাইভ করে, তাই এদের বেঁচে থাকার জন্য সানলাইট এবং জল দুটোই খুবই প্রয়োজন। তাই বিভিন্ন ধরনের জায়গায় আমরা বিভিন্ন ধরনের অ্যালগি পাওয়া যায়, যেখানে জল এবং সানলাইটের কি বলবো সানলাইটের যে প্রাচুর্যটা যেখানে প্রয়োজন আছে, যেখানে পৌঁছে যায়, সেখানেই আমরা পাবো। সয়েলে আমরা বিভিন্ন ধরনের অ্যালগি পাই, যেগুলো যেমন নস্টক, জিগনেমা ইত্যাদি। সি ওয়াটার বা সমুদ্রে তো প্রচুর বড় একটা ভাস্ট এরিয়া, সেই সমুদ্রে আমরা বিভিন্ন ধরনের অ্যালগি পাই, যেমন ডায়াটম, ফিউকাস, আলভা এটসেট্রা। ফ্রেশ ওয়াটারে আমরা স্পাইরোগাইরা পেতে পারি, ভলভক্স ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যালগি পেয়ে থাকি। এবার অ্যালগি যে ক্লাসিফিকেশন, সেখানে ক্লাসিফিকেশন মানে এই যে পৃথিবীতে অ্যালগির যে প্রাচুর্য, সেটা সব যাতে সহজে সবাই বুঝতে পারে, সবাই পড়তে পারে, মনে রাখার জন্য একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে। সেই শ্রেণীবিন্যাসে 5টা কিংডম রাখা হয়েছে। According to the 5 kingdom of classification system which was suggested by reporter Whittaker in 1969, there are 5 kingdoms. সেগুলো কি কি না, 1 মোনেরা, 2 প্রোটিস্টা, 3 প্লান্টস, 4 অ্যানিমেলস, আর 5 নম্বর হলো ফাঞ্জাই। So algae included in kingdom Monera, which contains cyanophyta or blue-green algae, and kingdom Protista, which contains all other groups of algae. তাহলে এখানে মেনলি 5টা কিংডমস এর মধ্যে দুটোতে অ্যালগি নিয়ে বলা হয়েছে। একটা কি সাইনোফাইটা বা ব্লু গ্রিন অ্যালগি, এরা হলো প্রিমিটিভ, আর একটা হলো প্রোটিস্টা, যেখানে বাকি যে মিক্সোফাইসি, ফিওফাইসি, জ্যান্থোফাইসি ইত্যাদি আরো যেগুলো আছে, সেই অ্যালগি গুলো ওই প্রোটিস্টার আন্ডারে রাখা হয়েছে। ক্লাসিফিকেশন অফ অ্যালগি, যেগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, আরো বিভিন্ন ক্যারেক্টার দেখে ভাগ করা হয়েছে। সেগুলো কিসের উপর ভাগ করা হয়েছে না, 1 নম্বর হলো বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া। এদের মধ্যে বায়োকেমিক্যাল প্রপার্টিটা কি কি আছে, যেমন বিভিন্ন আমরা দেখতে পাই যে একটা পুকুরে কোনো শ্যাওলা রং লাল, কোনো পুকুরে শ্যাওলা রং সবুজ, মানে কি ওদের মধ্যে সেই দুটোতেই অ্যালগি আছে, কিন্তু কোনো অ্যালগিটার মধ্যে গ্রিন পিগমেন্টস আছে, কোনোটাতে রেড পিগমেন্টস আছে, কোনোটাতে ব্রাউন পিগমেন্টস আছে। সেই পিগমেন্টেশনের ডিফারেন্সিয়েশনের উপর ভিত্তি করে তাদেরকে এই বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়ার মাধ্যমে আলাদা করা হয়েছে। কি কি না, পিগমেন্টস, স্টোরেজ প্রোডাক্টস, বিভিন্ন অ্যালগি বিভিন্ন ধরনের স্টোরেজ প্রোডাক্ট, কারো পারিনয়েড আছে, কারো স্টার্চ আছে, সেল ওয়াল কম্পোজিশন, তাদের বিভিন্ন অ্যালগির বিভিন্ন রকম সেলের আলাদা আলাদা কম্পোজিশন। কারণ পুকুরের জলে যে অ্যালগি থাকবে তার সেল ওয়ালে যে কম্পোজিশন থাকবে, সমুদ্রের জলে যে অ্যালগি থাকবে তার সম্পূর্ণরূপে আলাদা সেল ওয়াল কম্পোজিশন থাকবে। তাদের হ্যাবিট্যাট বা লিভিং সিচুয়েশনের উপর ভিত্তি করে তাদের সেল ওয়াল কম্পোজিশন আলাদা হয়। 2 নম্বর গেল মরফোলজিক্যাল ক্রাইটেরিয়া, তাদের সেগুলো দেখতে কিরকম, বাইরের দিক থেকে দেখে আমরা কিভাবে চিনতে পারবো, ডিরেক্ট দেখে। সবসময় সবার কাছে মাইক্রোস্কোপ থাকে না, সবাই ঠিকঠাক ভাবে চিনতে পারে না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা বাইরে থেকে দেখে চিনতে পারবো, সেই জন্য মরফোলজিক্যাল ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে
এগুলোকে আমরা ভাগ করেছি। জেনেটিক ডিফারেন্সেস, এটার জন্য সম্পূর্ণ ল্যাবের উপর ল্যাব বেসড, কারণ ল্যাব বেসড না হলে তো সায়েন্স হয় না। তাই জেনেটিক ডিফারেন্সেস এর উপর ভিত্তি করে অ্যালগিকে ডিভিশন করা হয়। আর 4 নাম্বার হলো মেনি ক্যান সার্ভাইভ ডেসিকেশন ফর সেভারাল ইয়ার্স। কিছু কিছু অ্যালগি আছে যেগুলো বহু যুগ ধরে সার্ভাইভ করে আসছে, তাদের মধ্যে যেমন যেগুলো কিছু কিছু লিভিং আছে আর নন লিভিং, যেমন ফসিলের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো। এখানে ক্লাসিফিকেশনটা যেটা দেখা হয়েছে, যে আগে যেটা বলা হলো যে কিংডম, 5টা কিংডমের মধ্যে দুটোতে অ্যালগিটাকে রাখা হয়েছে, একটা মোনেরা আর একটা প্রোটিস্টা। মোনেরার আন্ডারে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া বা সায়ানোফাইটা এদেরকে রাখা হয়েছে। আর প্রোটিস্টা কি না, প্রোটিস্টার আন্ডারে রাখা হয়েছে ইউগ্লিনোফাইটা, ক্লোরোফাইটা বা গ্রিন অ্যালগি, ক্রাইসোফাইটা বা ইয়েলো গ্রিন অ্যালগি, ব্যাসিলারিওফাইটা বা ডায়াটমস, ফিওফাইটা বা ব্রাউন অ্যালগি, রোডোফাইটা বা রেড অ্যালগি। এই যে আগেরটা যেটা আসলো পিগমেন্টেশনের উপর ভিত্তি করে ডিভিশন করা হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গ্রিন অ্যালগি, এখানে ব্রাউন অ্যালগি, এখানে রেড অ্যালগি, এদের বিভিন্ন রকম পিগমেন্টেশনের উপর ভিত্তি করে এদেরকে কালারটা আলাদা আলাদা দেখায়। এবার আমরা আসছি এক এক করে বিভিন্ন ডিভিশনের উপর একটু আলোচনা। সায়ানোব্যাকটেরিয়া or blue green algae. Cyanobacteria are prokaryotic. Prokaryotic means they don't have membrane bound nucleus, mitochondria or other type of membrane bound organelle like true algae do. True algae মানে এখানে যাদের মধ্যে ডেভেলপমেন্টটা বেটার আছে, এটা প্রিমিটিভ মানে কি পুরনো, যারা যারা পরবর্তীকালে মডিফাই হয়ে তার নতুন জিনিস ইভলভ হয়েছে। তাহলে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে প্রোক্যারিওটিক মানে আমরা কি জানি, যেটা আদর্শ নয় বা পুরানো, তাহলে তাদের মধ্যে কোনো মেমব্রেন বা নিউক্লিয়াস নাই, তার নিউক্লিয়াসটা সুরক্ষিত নয়, মাইটোকন্ড্রিয়া নেই, কোনো অন্যান্য টাইপের মেমব্রেন নেই, সেল অর্গানেলস এর মধ্যে মেমব্রেন বাউন্ড নেই। Cyanobacteria is also contain other pigments such as phycobiliproteins which include phycocyanin যেটাকে ব্লু কালারের, অ্যালোফাইকোসায়ানিন যেটা ওটা ব্লু, and sometimes phycoerythrin red। দেখো সায়ানোব্যাকটেরিয়া আর বলে দেওয়া হয়েছে সায়ানোব্যাকটেরিয়া আর ব্লু গ্রিন অ্যালগি, তাহলে এখানে তাদের মধ্যে পিগমেন্টেশনটা সেই ব্লু গ্রিন টাইপই থাকবে, বেশিরভাগ পোর্শনটা ব্লুই থাকে, হালকা গ্রিনের প্রেজেন্টেশনের জন্য আমরা সেটাকে ব্লু গ্রিন বলে থাকি। আর মাঝে মাঝে সেটা দেখা যায় যে ফাইকোএরিথ্রিন থাকে পিগমেন্ট, যেটা রেড কালার। সায়ানোব্যাকটেরিয়ার একটা মেজর কাজ কি বা রোল না, সায়ানোব্যাকটেরিয়া also has the ability to fix nitrogen, therefore the bacteria plays a significant role in nitrogen cycle as well as in cycles of oxygen and carbon। কার্বন এবং অক্সিজেন ফটোসিনথেসিস যখন নিজের মধ্যে কোনো প্ল্যান্ট বা এখানে যেমন অ্যালগি বলছি, অ্যালগি যখন ফটোসিনথেসিস করছে তার মানে সে বা এনভায়রনমেন্টে অক্সিজেন এবং কার্বনের রেশিওটা বজায় রাখছে, সেই সূত্রে এই সায়ানোব্যাকটেরিয়া কিন্তু নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, যাতে তারা মাটির উর্বরতা শক্তি যেমন বাড়ায় সেরকম বাতাসে নাইট্রোজেনের ব্যালেন্সটাও বজায় রাখে। এবার কিছু সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল, এখানে যেটা বলা হলো যে নাইট্রোজেন ফিক্সেশন সায়ানোব্যাকটেরিয়া, যেটা আছে তোমার এখানে দেখা যাচ্ছে নস্টক, এইগুলো হলো নস্টকের বিভিন্ন কলোনি বা মিউসিলেজের মধ্যে বা জিলাটিনাস একটা শীট তৈরি করে, সেই শীতের মধ্যে নস্টক গুচ্ছ আকারে সব থাকে ফিলামেন্টাস। এখানে যেটা বাইরে হালকা জেলির মতো একটা আস্তরণ আছে সেটা ট্রাইকোম বা শীত বলা হয়। আর কিছু কিছু মোটা তাদের বডি থেকে একটা হেটেরোসিস্ট থাকে একটা, যেটা মেইনলি নাইট্রোজেন ফিক্সেশন করে না। নস্টকের প্রতিটা নস্টক বা এই সায়ানোব্যাকটেরিয়া যেগুলো আছে এদের দেহে একটা হেটেরোসিস্ট থাকে, সেই হেটেরোসিস্টটাই মেইনলি নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। আর একাইনেটটাও তাদের মধ্যে দেখা যায়। এখানে ডিটেলসে দেখানো আছে ইন্টারক্যালারি হেটেরোসিস্ট, মিউসিলেজিনাস শীথ, একাইনেটস, ক্রোমোপ্লাজম, সেন্ট্রোপ্লাজম, আর টোটালটা যেটা ওটা বাদ দিয়ে সেটা হলো ভেজিটেটিভ সেল।
তারপরে আসছি গ্লিওক্যাপসা, এটাও একটা সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি। এরাও ওই নিজেদের মধ্যে এই যে বাইরে যে আবরণটা দেখা যাচ্ছে এটা হলো জিলাটিনাস সি। এবার ওটা গেল 1 নম্বর যে সায়ানোব্যাকটেরিয়া। কিংডমের 2 নম্বরে যেটা রাখা হয়েছে প্রোটিস্টা। প্রোটিস্টার মেনলি 7টা ডিভিশন, টোটাল 7টা ডিভিশন আছে। কি কি? ইউগ্লিনোফাইটা, ক্লোরোফাইটা, ব্যাসিলারিওফাইটা, জ্যান্থোফাইটা, ক্যারোফাইটা, ফিওফাইটা এবং রোডোফাইটা। এবার প্রথমে আসি ইউগ্লিনোফাইটা। এর পর্ব বা ফাইলামটা কি? ইউগ্লিনোফাইটা। এদের ক্যারেক্টার কি আছে না, দুটো ফ্লাজেলা থাকবে। আগেই বলে আসলাম যে সবগুলো যারা মোটাইল বা জুসপোর যেগুলো মেনলি, সেগুলোতে ওখানে দেখানো ছিল যে একটি করে ফ্লাজেলা থাকে, কিন্তু সবগুলোতে একটি ফ্লাজেলা থাকে না। যেগুলো একটু অ্যাডভান্স তাদের দুটো বা তার বেশি ফ্লাজেলা থাকে। তো এখানে ইউগ্লিনোফাইটাতে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে দুটো ফ্লাজেলা আছে, যেগুলো কোথায় থাকে না, লিভ ইন পন্ডস, জলা জায়গায় মেনলি থাকে। ইউনিসেলুলার বা এককোষী, এদের কোনো সেল ওয়াল থাকে না। এরা অটোট্রফস, মেনলি অল অ্যালগিজ আর অটোট্রফস, নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে পিগমেন্টেশনের জন্য এবং ক্লোরোফিলের জন্য। হেটেরোট্রফস when sun is not available, যখন সূর্য থাকে না তখন তারা হেটেরোট্রফস হয়ে যায়। ইউনিক ক্যারেক্টারিস্টিক কি না, এদের একটা রেড আই স্পট অর স্টিগমা থাকে। এই যে এখানে যে রেড কালারের যে রাউন্ড একটা বোতামের মতো দেখাচ্ছে, এটা হলো আই স্পট, এটাকে আরেকটা ভাষায় বলে স্টিগমা। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল থাকে এদের মধ্যে, নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট যেটা থাকে ইউজড ইন ফুড প্রোডাকশন, এই যেগুলো হলো ক্লোরোপ্লাস্ট। আর পেলিকেল থাকে। পেলিকেলটা কি না, পেলিকেলটা হলো ইউগ্লিনার বাইরে যে আবরণটা, এই যে বাউন্ডারি যে বডি আছে, এই আবরণটা একটা মোটা থিক একটা আবরণ, যাতে তাদের বাইরে থেকে চট করে তাদেরকে আক্রমণ হলে তারা সেলটা যাতে ফেটে না যায়, ফেটে গেলে সেলটা নষ্ট হয়ে যাবে। তাই এই থিক সেল ওয়াল আউটার অফ দ্য বডি, এটাকে বলা হয় পেলিকেল। আর তাদের ফ্লাজেলা থাকে। 2 নম্বরে আসছে ক্লোরোফাইটা বা গ্রিন অ্যালগি। গ্রিন অ্যালগি ইনক্লুডেড ইন ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অ্যালগি। গ্রিন অ্যালগিটা আমরা সব থেকে বেশি পরিমাণে দেখতে পাই, যে এবং এগুলো কি হয় না, ইউনিসেলুলারও হয়, মাল্টিসেলুলারও হয়। তাদের মধ্যে তাদের যে সেল ওয়ালটা সেটা মেনলি কিসের তৈরি না, সেলুলোজ এবং পেকটিন। এবং তাদের যে পিগমেন্ট আছে, পিগমেন্ট ক্লোরোফিলের বিভিন্ন ভাগ আছে, এখানে তাদের যেমন আছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। আর গ্রিন অ্যালগিটা মেনলি আমরা ফ্রেশ ওয়াটার বা পন্ড ওয়াটারে দেখতে পাই। ফুড ইজ রিজার্ভ স্টার্চ হুইচ ইজ স্টোরড ইন পাইরয়েড। এদের মধ্যে এই যে সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের নিচে যেটা আছে সেটা হলো পাইরিনয়েড, এটাই এদের রিজার্ভ ফুড। এখানেও আই স্পট বা স্টিগমা দেখা গেছে, যেটা আমরা ইউগ্লিনাতে দেখছিলাম। এখানে আই স্পট বা স্টিগমা রেড কালারের হিসাবে দেখা হয়েছে, এখানেও সেরকম ক্লোরোফাইটাতেও আই স্পট বা স্টিগমা আমরা পেয়েছি। আর ফ্ল্যাজেলা এদের দুটো থাকে, যেমন ক্লামাইডোমাস। ক্লোরোফাইটার আরেকটা কি আছে গ্রিন অ্যালগি, সেম স্পাইরোগাইডা। স্পাইরোগাইডারটা এটা কি, আগেরটা ক্লামাইডোমোনাসটা যেটা কি ছিল না, এটা ছিল রাউন্ড বা ওভাল বা হালকা ডিমের মতো সাইজের। আর এখানে যেটা আছে স্পাইরোগাইডা, এটা হলো ক্লোরোফাইটা, এটাও গ্রিন অ্যালগি, কিন্তু এদের যেটা আছে ফিলামেন্টাস বা লম্বা। এবং এই যে তোমার ক্লোরোপ্লাস্টের বা ক্লোরোফিলের যে প্যাটার্নটা দেখবে জেড আকৃতির, জিগজ্যাগ প্যাটার্ন। কারণ বিভিন্ন অ্যালগিতে বিভিন্ন রকম এই ক্লোরোপ্লাস্টের প্যাটার্নের জন্য, এদের যেমন ইউ আকৃতির ক্লোরোপ্লাস্টের প্যাটার্নটা থাকে, এর ইউ আকৃতির একটা বেসিকেলের মধ্যে সমস্ত রকম ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এদের যে ক্লোরোপ্লাস্টের প্যাটার্ন যেটা আছে স্পাইরোগাইডা, সেটা হলো জেড আকৃতির। এদের এই যে সেল ওয়াল থাকে, সেল ওয়ালের মধ্যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম এখানে যে জেড আকৃতির যে প্যাটার্নটা থাকে তার মধ্যে সমস্ত ক্লোরোপ্লাস্টগুলো বিয়ার করে। আর মিডিলে নিউক্লিয়াস থাকে এবং রিজার্ভ ফুড মেটেরিয়াল হিসাবে পাইরিনয়েড থাকে।
এটা গেল স্পাইরোগাইরা। এরপরে কি এসেছে ভলভক্স। এটা যেটা আগে বলা হয়েছিল, ভলভক্স হলো যেটা কলোনিয়াল অ্যালগি, কারণ এরা বিভিন্ন কলোনি হিসেবে থাকে। এই যে এক একটা সেল, এই এক একটা সেল একটা আবরণের মাধ্যমে এসে এরা কলোনি তৈরি করে। এই একটা কলোনির মধ্যে অনেকগুলো ভলভক্স একসাথে থাকে এবং এরা মোটাইল হয়, এদের ফ্লাজেলা থাকে। এই যে ভলভক্সের কলোনি একটা, আর এই এক একটাকে ছোট গুলোকে বলা হয় ডটার কলোনি। এই টোটালটা হলো একটা ভলভক্সের নর্মাল কলোনি, আর এই একটা, এটা একটা ডটার কলোনি, এটা একটা ডটার কলোনি, এগুলো হলো সব এক একটা করে ডটার কলোনি। হাইড্রোডিকটিয়াম, এটা মেইনলি আমরা সব থেকে দেখতে পাবো যাদের ধানের জমিতে ধানের সময় যখন জল থাকে, সেই জল জমা জায়গায় হাইড্রোডিকটিয়াম তোমরা হাতে করে জল তুলবে, দেখবে হাইড্রোডিকটিয়াম হাতে আটকে আছে। এটাকে মেইনলি প্রচলিত ভাষায় বলা হয় ওয়াটার নেট, জালের মতো বা ষড়ভুজাকার জালের মতো এবং পরিষ্কার দেখা যায়, ওয়াটার নেট বলা হয়। এটাও একটা গ্রিন অ্যালগি। ক্রায়োফাইটা, এগুলো কি না জ্যান্থোফাইসি অর ইয়েলো গ্রিন অ্যালগি। এতক্ষণে আমরা প্রথমে পড়ে আসলাম ব্লু গ্রিন অ্যালগি, তারপরে পড়লাম যে ভলভক্স, স্পাইরোগাইরা, ওগুলো সব পড়লাম গ্রিন অ্যালগি। এবার আসছে ইয়েলো গ্রিন অর জ্যান্থোফাইসি, এগুলো হালকা ইয়েলো হালকা গ্রিন, ইয়েলো গ্রিন অ্যালগি। কি বলছে না ক্রাইসোফাইটস বা ক্রাইসোফাইসি অর হেটারোকন্টোফাইটা আর মেইনলি ইউনিসেলুলার অর কলোনিয়াল গোল্ডেন ব্রাউন অ্যালগি। এরাও কলোনি আকারেই থাকে এবং এদের কালারটা কি না গোল্ডেন ব্রাউন। মোস্ট অফ দেম আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার, বেশিরভাগ এগুলো পরিষ্কার জলেই দেখা যায়, নোংরা জলে দেখা যায় না। ক্লোরোপ্লাস্ট কন্টেন্টস লার্জ অ্যামাউন্টস অফ পিগমেন্টস ফিউকোজ্যান্থিন, এদের মধ্যে যে পিগমেন্ট যেটা থাকে, যে পিগমেন্টের জন্য এদের রংটা ইয়েলো গ্রিন হয়, সেটা হচ্ছে কি না ফিউকোজ্যান্থিন। এখানে যেটা বলা হয়েছে, আগে যেটা বলা হয়েছে সেটা হলো যে পিগমেন্টেশনের উপর নির্ভর করে অ্যালগি গুলোকে বিভিন্ন ভাগ করা হয়েছে। তাহলে ক্লোরোফাইটাতে যেটা আমরা দেখলাম যে গ্রিন অ্যালগি ছিল, কিসের জন্য না তাদের পিগমেন্টটা ছিল গ্রিন কালারের। সায়ানোব্যাকটেরিয়াটা কি ছিল ব্লু গ্রিন তাদের পিগমেন্টেশন। আর এখানে জ্যান্থোফাইসি বা ইয়েলো গ্রিন অ্যালগিতে আমরা দেখতে পাচ্ছি এদের পিগমেন্টটা হচ্ছে ফিউকোজ্যান্থিন। এর একটা এক্সাম্পল কি আছে এখানে ভাউকেরিয়া স্পি, এর স্পিসিস গুলো আর ক্যারেক্টারাইজড বাই মাল্টিনিউক্লিয়েট টিউবার ব্রাঞ্চেস দ্যাট ল্যাগস ক্রস দ্য ওয়াল। এদের এই যে সেল ওয়াল, এই যে মাথায় এই যে মাল্টি নিউক্লিয়েট ব্রাঞ্চেস যেগুলো বেরোচ্ছে এবং ব্রাঞ্চেসের মাঝে মাথায় একটা করে যে টিউবার আছে বা রাউন্ড শেপ, থিক রাউন্ড শেপ সেল আছে, এইগুলো দেখে আমরা এগুলো বুঝতে পারি যে এটা হলো ভাউকেরিয়া। এরপরে আসছি ডায়াটমস, এটা ব্যাসিলারিওফাইসির আন্ডারে আছে। এদের ডায়াটমস, এদের বিভিন্ন রকম অর্নামেন্টেশনের জন্য এরা বিখ্যাত বা বেশি গর্জাস দেখতে লাগে এদের অর্নামেন্টেশনের প্যাটার্নের জন্য, বিভিন্ন ধরনের প্যাটার্ন। এই যে এটা একটা সুন্দর প্যাটার্ন দেখাচ্ছে ডায়াটমের। এগুলো মেনলি সমুদ্রের জলে বা নোনা জলে বেশি পাওয়া যায়, পরিষ্কার জলে খুব কম সংখ্যক পাওয়া যায়, মানে অতটা অ্যাবান্ডেন্ট না। এদের যেটা ক্যারেক্টার্স সেটা কি বলছে না ইউনিসেলুলার বা কলোনিয়াল, প্রোফাইলাস এ অ্যান্ড সি ফিউকোজ্যান্থিন। ফুড রিজার্ভ, রিজার্ভ ফুড কি ক্রাইসোল্যামিনারিন ইন ভেসিকেলস, তাদের ভেসিকেলের মধ্যে তাদের যে রিজার্ভ ফুড মেটেরিয়াল সেটা থাকে ক্রাইসোল্যামিনারিন। বিভিন্ন গ্রিনের জন্য গ্রিন অ্যালগি যেগুলো ছিল তাদের যেটা রিজার্ভ ফুড ছিল সেটা ছিল যে পাইরিনয়েডস বা স্টার্চ বা সেলুলোজ। আর এদের ক্ষেত্রে যেটা আছে রিজার্ভ ফুড মেটেরিয়াল হিসেবে ক্রাইসোল্যামিনাইড। থাইলাকয়েডস আছে তিনটে, আর ইউক্যারিওটিক নিউক্লিয়াস এদের প্রেজেন্ট। যেমন প্রোক্যারিওটিক নিউক্লিয়াস একমাত্র সায়ানোব্যাকটেরিয়াতেই ছিল যেটা ব্লু গ্রিন অ্যালগি, আর এখানে ইউক্যারিওটিক নিউক্লিয়াস একমাত্র ডায়াটমের মধ্যেই আছে। এদের কোনো ফ্লাজেলা নেই, অথবা একটা থাকতে পারে যেটা টিন সেল টাইপের। আর সেল ওয়ালটা এদের খুব রিজিড হয় বা মোটা, যেটা থাকে সিলিকা এবং মেড আপ অফ টু ফ্রুসচুলস। এই ফ্রুসচুলস এর মাধ্যমে এই যে দুটো মুখ থাকে এইগুলো হলো ফ্রুসচুলস।
আর হ্যাবিট্যাট কোথায় পাওয়া যায় না, এরা ম্যারাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার, প্রায় 1,00,000 স্পিসিস আছে এদের ডায়াটমস, যেমন অ্যাকান্থেস, ব্যাসিলারিয়া, লাইকোমরফা, নেভিকুলা, কসিনোডিসকাস ইত্যাদি, এইগুলো সমস্ত হলো ডায়াটমস। ফিওফাইটা বা ব্রাউন অ্যালগি, ব্রাউন অ্যালগি গুলো মেনলি হলো মাল্টিসেলুলার, এগুলো মানে অনেকগুলো সেল নিয়ে তৈরি হয় এক একটা বডি। দে গ্রো অন রকস ইন সোয়ালো ওয়াটার অফ দ্য সি, তারা যে সমুদ্রের ধারে যে পাথরগুলো আছে, যে সাথে পাথরগুলো, সেই পাথরের ওপর তারা জন্ম করে বা বেড়ে ওঠে ফিওফাইটা গুলো। লার্জ ব্রাউন অ্যালগি আর কল্ড ক্লেপস, বড় যে সমস্ত ব্রাউন অ্যালগি আছে সেগুলোকে বলা হয় ক্লেপস, মানে সেগুলো এক একটা পাথরের উপর এক একটা পুরো স্তরের মতো আবরণ পড়ে যায় ব্রাউন অ্যালগি, সেগুলো বলে কেলপস। কেলপস মে গ্রো ডেন্সলি ইন দ্য সি অ্যান্ড ফর্ম কেলপস ফরেস্ট, তারা বিভিন্ন জায়গায় ঘনভাবে এমনভাবে বিস্তার করে যায় যেগুলো সাধারণ প্রচলিত কথায় বলা হয় কেল্প ফরেস্ট, সেখানে শুধুমাত্র কেলপসের অ্যাবান্ডেন্ট প্রচুর। দে ফর্ম ইম্পর্টেন্ট ফুড সোর্স ফর ফিশ অ্যান্ড ইনভার্টিব্রেটস, সেগুলো কিসের জন্য কাজে লাগে না বিভিন্ন মাছের খাবার হিসেবে এবং ইনভার্টিব্রেটসের একটা ইম্পর্টেন্ট ফুড সোর্স হিসেবে তারা তাদের কাছে সেই ইনভার্টিব্রেটস বা ফিশ গুলো তাদেরকে খাবার হিসেবে গ্রহণ করে। দ্য ব্রাউন অ্যালগি গ্রোয়িং অন রকস আর নোন অ্যাজ রকউইড, আর যে সমস্ত ব্রাউন অ্যালগি গুলো আমরা পাথরের উপর দেখতে পাই, সমুদ্রের তীরবর্তী জায়গায় যে সমস্ত পাথরগুলো আছে সেখানে দেখা যাবে যে পাথরের উপর ব্রাউন রঙের যে আস্তরণ করা আছে, আসলে ওইগুলোই হলো ব্রাউন অ্যালগি, যেগুলোকে আমরা বলি রকউইডস। বিভিন্ন ধরনের রকউইডস আছে, যেগুলো যেমন একটা হলো সারগাসাম, আর সারগাসাম হলো একটা রকউইডের উদাহরণ। অ্যালজিন, অ্যালজিনটা হলো একটা সাবস্টেন্স যেটা বিভিন্ন কিছু অ্যালগি থেকে বের করা হয়, এক্সট্রাক্ট করা হয়, which is used in making an ice cream, লোশন আর প্লাস্টিক। বিভিন্ন রকম এখন অ্যালগি থেকে এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো বেরোচ্ছে সেগুলো বিভিন্ন কমার্শিয়াল ইউজে অথবা বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। তাদের মধ্যে একটা হলো অ্যালজিন, যেটা এই ব্রাউন অ্যালগি থেকে বের করা হয় বা এক্সট্রাক্ট করা হয়, যেটা কিসেতে ইউজ করা হয় না আইসক্রিম, লোশন এবং প্লাস্টিক তৈরি করতে। ফিওফাইটা বা ব্রাউন অ্যালগি, এখানে যেটা আছে এই একটা এক্সাম্পল আছে যেটা ফিউকাস। ফিউকাসের এখানে এদের বডি কিরকম হয় না, এরা যেহেতু পাথরে তৈরি হয়, সেই পাথরের উপর জলে ঝাপটা লেগে এদের নষ্ট যাতে না হয়ে যায় সেই জন্য মেনলি এদের বেসটা এইরকম একটা হোল্ড ফাস্ট থাকে, যেগুলো পাথরটাকে এরা আঁকড়ে ধরে থাকে, আর ব্লেড লাইক মানে একটু হালকা খাঁজ কাটা থাকে যাতে ধরে রাখতে সাহায্য করে। আর মেনলি সমস্ত অ্যালগির বডি থ্যালয়েড লাইকের, তাহলে এটা থ্যালাস, এই কিছু কনসেপ্টেকলস আছে, গ্যাস ব্লাডার আছে, এইগুলো হলো একটা ফিউকাস বা ব্রাউন অ্যালগির স্ট্রাকচার। এখানে আছে সারগাসাম, এই যে পাথরের উপর যেগুলো ডিস্ট্রিবিউশন আছে এগুলো হলো সমস্ত সারগাসামের এক্সাম্পল। এবার আসছি রোটোফাইটা বা রেড অ্যালগি। রেড অ্যালগিটা আর মোস্টলি লার্জ ইন মাল্টিসেলুলার, সো এইগুলো সবই মাল্টিসেলুলার অ্যালগি। রোটোফাইটা, ফিওফাইটা এগুলো মেনলি ম্যারাইন সাবস্টেন্সে বা ওশেন এলাকায় থাকে। এদের মধ্যে দুই ধরনের সাবস্টেন্সেস পাওয়া যায়, একটা হলো কেরাজিনান অ্যান্ড অ্যাগার, লাইক আর গ্লু লাইক সাবস্টেন্সেস ইন রেড অ্যালগি। Agar is used as a medium used for growing bacteria and other organism under laboratory condition. Laboratory condition এ তোমরা যখন মাইক্রোবায়োলজি পড়বে তখন মাইক্রোবায়োলজিতে অ্যাগার মিডিয়া বলে একটা মিডিয়া থাকবে, সেই অ্যাগার মিডিয়া যেটাতে আমরা ব্যাকটেরিয়া গ্রো করি, এটা একটা এই অ্যাগার মিডিয়াটা কোথা থেকে পাই না এই রোডোফাইটা থেকে আমরা পাই। Agar is also used to make gelatin capsules and based for cosmetics. জিলাটিন ক্যাপসুল তৈরি করতে এবং কসমেটিক্সে অ্যাগারের ইউজ আছে। কেরাজিন is used as a stabilizer and thickener in dairy products. Dairy products এ কেরাজিনান যেটা ইউজ করা হয় সেটা দুধকে ঘনত্ব, দুধের ঘনত্ব বাড়ানোর জন্য এই কেরাজিনানটা ইউজ করা হয়। It is also used to give টুথপেস্ট ইটস ক্রিমি টেক্সচার, টুথপেস্টের মধ্যে যে ক্রিমি ভাবটা আনার জন্য বা থিকনেস বাড়ানোর জন্য সেখানেও কেরাজিন ইউজ করা হয়। এখানে যেটা একটা রোডোফাইটার এক্সাম্পল হিসেবে যেটা দেওয়া হচ্ছে সেটা একটা ব্যাট্রাচিওস্পার্মা।
এখানে যেটা দেওয়া আছে জাস্ট একটা অ্যালগি কিভাবে মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয়, একটা কিভাবে কি করা হয় সেটা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখা যায়। প্র্যাকটিক্যালের আলাদা যখন বলা হবে তখন সেটা দেখিয়ে দেওয়া হবে। তো আজকে এতটাই থাক, এটা একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। আর এরপরে পরের যে চ্যাপ্টারটা আছে মানে টপিক ওয়াইজ তখন সব ডিটেলসে আরো পড়ানো হবে। নমস্কার।